যে এই এনকাউন্টারটা অত্যন্ত প্রয়োজন ছিল। আজও কেন কামদুনি বিচার পেল না? আমি তখন গাড়ির পিছনে একটা নাইটি পরে টাওয়াল নিয়ে দৌড়াতে দৌড়াতে সিএম এর গাড়ির পিছনে দৌড়াচ্ছি আর বলছি দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, কিন্তু উনি দাঁড়াননি। আমি আমাদের নতুন সরকারের কাছে একটাই দাবি করব, বাংলার অনেক মায়ের কোল খালি হয়েছে, আর যেন কোনো মায়ের কোল না খালি করা হয়। বারুইপুর কাণ্ডের 48 ঘন্টা কাটতে না কাটতেই একেবারে মূল যে অভিযুক্ত ছিল প্রভাস, তাকে এনকাউন্টার করা হলো। তবে এই এনকাউন্টারের পর থেকেই কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকম চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন প্রমাণ লোপাটের জন্য এনকাউন্টার, কেউ বলছেন এনকাউন্টার করা ভালো হয়েছে। এর আগে আমরা কথা বলেছি মৌসুমী কয়েলের সঙ্গে, তবে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন টুম্পা কয়েল। দিদি, রাষ্ট্রপতি গণপর্দায় স্বাগত। নমস্কার। দিদি, আমরা যে এনকাউন্টার দেখেছি কামদুনিতে 12 বছর কেটে যাওয়ার পরে 13 বছর চলছে, এই সময়ও যে বিচার পায়নি কামদুনি, সেই বিচার আমরা দেখলাম একেবারে বারুইপুরের 48 ঘন্টার মধ্যেই এনকাউন্টার। এবং এই এনকাউন্টার নিয়ে কিন্তু বিভিন্ন সময় যে কথা বারবার উঠে আসছে, কেউ কেউ বলছেন প্রমাণ লোপাটের জন্য এই এনকাউন্টার। দেখুন, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা। একটা ছোট্ট ফুটফুটে শিশুকে আজকে আমাদের হারাতে হয়েছে। এবং যারা এই প্রশ্নগুলো করছে না যে প্রমাণ লোপাট করার জন্য এনকাউন্টার, তারা যদি এই কথাগুলো বলে থাকে তাহলে পিছনে যে বিগত সরকার কি করেছে সেটার দিকে একটু লক্ষ্য করতে বলুন। কারণ বিগত সরকার এনকাউন্টার করেনি ঠিকই, কিন্তু কিভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে সেটা তো প্রত্যেকেই প্রতিটা মানুষ জানে, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। তাহলে অথেব আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে মনে করি যে এই এনকাউন্টারটা অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ যেভাবে ধর্ষণকারীরা এই পশ্চিমবাংলার বুকে সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাদের এই সাহসটাকে ভেঙে দেওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ আমরা দেখেছি যে বিগত সরকার পশ্চিমবাংলায় শুধু কামদুনি বলে না, খড়জনা, গাইঘাটা, মধ্যমগ্রাম, পার্ক স্ট্রিট এবং স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে, সেখানে পর্যন্ত যখন ধর্ষণ হলো তখনও প্রমাণ কিভাবে লোপাট করেছে সেটা গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে। এবং স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন, যিনি মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী বা তিনিই পুলিশ মন্ত্রী। তিনি যেভাবে পুলিশের নির্দেশ দিতেন সেইভাবেই কিন্তু পুলিশ কাজ করত। এবং আমাদের কামদুনির মামলাতে বিনীত গোয়েল ওনার নেত্রীর কথা শুনে, ওনার পুলিশ মন্ত্রীর কথা শুনে তথ্য প্রমাণ প্রত্যেকটাই লোপাট করে দিয়েছিল। এবং আরজিকরের ক্ষেত্রেও তাই করেছিলেন ওই বিনীত গোয়েল। সেই ক্ষেত্রে আমি তো মনে করছি যে যদি না এনকাউন্টার হতো আজ বারুইপুরে, যারা ধর্ষণকারী তারা আরও তাদের সাহস বেড়ে যেত। যারা যারা যুক্ত ছিল তাদের তো নাম বলে দিয়েছে অলরেডি। তাহলে সেখানে তো প্রমাণ পাওয়ার মতো তো আর, যে তথ্য প্রমাণ লোপাট করার মতো তো কিছু নেই। কারণ ও পরিষ্কারভাবে বলে দিয়েছে তার সঙ্গে কে কে যুক্ত ছিল সেটাও বলে দিয়েছে। তারপরে আপনি ভাবুন না, একটা পুলিশের অস্ত্র নিয়ে যদি পুলিশকে গুলি করার চেষ্টা করে, তা পুলিশ তাকে যত্ন করবে, তাকে আদর করবে? তাদের প্রাণ রক্ষা করার জন্য বাধ্য হয়ে তাকে এনকাউন্টার করতেই হবে। যখন কোনো ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধীকে নিয়ে যাওয়া হয়, সেটা দিনের বেলা নিয়ে যাওয়া হয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সেই সময় পুলিশের উচিত ভিডিও করা। সেই ভিডিও কোথায়, প্রশ্ন করছে বিরোধীরা। দেখুন, বিরোধীরা অনেকেই অনেক রকম কথা বলছে, অনেকেই অনেক রকম কথা বলবে। মানবাধিকার কমিশনার থেকে মহিলা কমিশনার থেকে যারা বিরোধী দলনেতা আছে তারা আইনের নিয়ে প্রশ্ন তুলছেন। আরে আইন তো আগেও ছিল, বিগত সরকারের সময়ও তো ছিল। তাহলে তখন কেন প্রশ্ন তোলেননি? তখন কেন বলেননি যে কামদুনি কেন বিচার পেল না? তখন তো আইনের উপরে কামদুনি ভরসা করেছিল, আইনের উপরে নিজেদের আস্থা ভরসা সবই রেখেছিল। তাহলে কামদুনি কেন বিচার পেল না? কামদুনিকে কেন বিগত এই 14 বছরে পা দিতে হলো? আজও কেন কামদুনি বিচার পেল না? সেইগুলোর কথা ভাবুক। এবং সব থেকে বড় প্রশ্ন, যারা আজকে বিরোধী দলে আছে তারা এই রাজনীতিটাকে দূরে সরিয়ে তারা চাক না যে যে মেয়েটি আজকে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তার যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেয়া হোক। এটা কেন মানতে পারছে না তারা? তারা এটা কেন বলছে না? তারা শুধু সেই ঘুরিয়ে পিছিয়ে। বলতে কাদের কথা বলছেন? নব্য তৃণমূল না প্রাক্তন তৃণমূল? দেখুন, প্রাক্তন তৃণমূলও আছে,
যারা নতুন এসছে তৃণমূলে তারাও আছে। নব্য তৃণমূল তো এবং বিজেপিতে যোগদান করছে, যেখানে বলা হয়েছিল শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন গেট খোলা হবে না, তৃণমূলের কাউকে যোগদান করতে দেবো না, তৃণমূলের কেউ ভালো নয়। সেখানে আমরা দেখলাম গেট দেখুন খোলা হলো, তৃণমূলের লোকজন জয়েন করছে। দেখুন আমাদের রাজ্য সভাপতির হাতে সবটা কিন্তু থাকে না। তিনি রাজ্য সভাপতি হয়েছেন ঠিকই, কিন্তু তার মধ্যে কেন্দ্রে থেকেও কিছু কিছু কথা তাকে মানতে হয়, এবং উনি কেন্দ্রের কিছু কথা বা আমাদের রাজ্যের কিছু কথা শুনে উনি করেছেন। ওনার তো নিজের ব্যক্তিগত দিক থেকে উনি করেননি না, সবাইকে সমাজে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। তাহলে সবাই ওনাকে অনুমতি দিয়েছে, তাই জন্য উনি এই কাজটা করেছেন, সবাইকে নিচ্ছেন দলে। ওনাদের সেটা মনে হয়েছে বলে হয়তো নিচ্ছেন। কারণ আপনারা দেখেছেন যখন আরজি করে ধর্ষণ হয়েছিল, যিনি জয়েন করলেন বিজেপিতে, নামটা আমি ভুলে যাচ্ছি ওনার, উনি কিন্তু সেই সময় প্রতিবাদ করেছিলেন এবং টিএমসি থেকে ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের দলের মনে হয়েছে যে ওনাদেরকে নেওয়া উচিত, সেই জন্য নিয়েছে। অনেকেই অনেক রকম কথা বলবে এটাকে নিয়ে রাজনীতি করার জন্য। তা আমি তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে একটা মেয়ে জাস্টিস পাক, তারা যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা হয়, সেটার দিকে নজর দিন। আচ্ছা, এই যে কামদুনিতে যখন ঘটনা ঘটেছিল, আপনারা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন আপনাদের মাওবাদী বলে দাগি দেওয়া হয়েছিল। দেখুন 2013 সালের ঘটনাটা মনে পড়লে না আজও আমাদের সেই পুরানো দিনের কথাগুলো মনে পড়ে যখনই এই প্রশ্নগুলো ওঠে। 2013 সালে যখন ঘটনাটা ঘটেছিল, আর ঘটনা যখন আমি প্রথম শুনি, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। যে আমি যার সঙ্গে পড়াশুনো করলাম, যার সঙ্গে খেলাধুলো করেছি, আমরা তো অত্যন্ত একটা গ্রাম থেকে উঠে এসেছি, এবং সেই গ্রামে আমরা সিপিএমের আমল থেকে যেভাবে টর্চার হতে দেখেছি সেটা ধারণার বাইরে। কারণ সিপিএম যখন ক্ষমতা ছিল সেই সময় বোম থেকে শুরু করে, ভেরি লুট থেকে শুরু করে, গুলি চালানো থেকে শুরু করে, এগুলো আমরা দেখে এসেছি। এবং বিগত সরকার যখন ক্ষমতায় আসলেন 2011 সালে, তখনও দেখেছি সেই সেম একই ঘটনা, ভেরি লুট, মারধর, বোম মারামারি, গুলি, এবং ইটের একটা আঘাতে আমার একটা জেঠু পর্যন্ত মারা গেছিল। এগুলো আমরা দেখে এসেছি। কিন্তু তাও একটা কোথাও না কোথাও গিয়ে একটা আশা জেগেছিল যে একটা সরকার এসছে, তিনি হচ্ছে মহিলা, এবং মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখতেই পারি, সেই ভেবে আমরা আগিয়ে গেছিলাম 2013 সালে। এবং উনি যখন আমাদের গ্রামে এসছিলেন তখন একটা সাহস নিয়ে গেছিলাম, এবং যখন উনি আমাদের গ্রামে আসেন কোনো মানুষ জানে না যে আজকের কামদুনি গ্রামে সিএম ঢুকছে। সবাই মিলে যার সেই খেতে বসেছে, তখন তো আমাদের প্রত্যেকেই আন্দোলন করছে, দোকানে শুকনো মুড়ি, টোস্ট, বিস্কুট, এগুলো, কারণ কারোর মন ভালো নেই, সবাই চায় কামদুনির মেয়ে বিচার পাক। এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ দুপুরে যখন খেতে বসি তখন 2:10, তখন মিডিয়ার মাধ্যমেই জানতে পারি যে আজকের কামদুনিতে সিএম আসছে, উনি নবান্ন থেকে বেরিয়েছে কামদুনির উদ্দেশ্যে। তখন ওইটুকানি টাইমের মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি অনেক আশা নিয়ে যে না আমাদের সিএম আসছে, তাহলে আমরা গ্রামে যেগুলো ছোটোবেলা থেকে দেখে এসছি সেগুলো আমরা ওনাকে বলবো। ওনাকে সবাই মিলে বললাম যে দিদি আপনার সঙ্গে আমরা কিছু কথা বলবো। উনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ কথা বলবো। বলে মিতার বাড়িতে গেলেন, ওর বাবা মাকে দেখলেন, এবং বাড়ির যে দাদা এবং ভাই ছিল তাকে বললেন বাবা মাকে ডাক্তার দেখানোর জন্য। স্রেফ ওই কথাটাই বলেছিলেন, আর আদার্স কিছু না। ওই কথাটা বলে যখন উনি ওখান থেকে বেরিয়ে আসছেন, তখন আমরা প্রত্যেকেই চাইছি যে আমরা কথা বলতে, গ্রামের প্রত্যেকটাই মা বোনেরা বলছি, কিন্তু উনি কথা বলেননি। উনি গাড়ি উঠে 2 কিলোমিটার রাস্তা চলে এসছে। আমি তখন গাড়ির পিছনে একটা নাইটি পরে টাওয়াল নিয়ে দৌড়াতে দৌড়াতে সিএমের গাড়ির পিছনে দৌড়াচ্ছি আর বলছি দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, কিন্তু উনি দাঁড়াননি। যখন একটা সময় এসছে যে আমার পায়ের চটি ছিঁড়ে গেছে, চটিটা ছুঁড়ে ফেলে দিয়েছি, খালি পায়ে দৌড়াচ্ছি, কিন্তু দৌড়ানো আমি বন্ধ করছি না। প্রায় 2 কিলোমিটার রাস্তা দৌড়ানোর পরে দেখছি একটা জায়গায় উনি গাড়ি থামিয়ে ওর বাবা, ওর দুটো ভাইয়ের সঙ্গে এবং গ্রামের কিছু ছেলে আছে তাদের সঙ্গে কথা বলছে। সেখানে গিয়ে পৌঁছালাম, পিছনের দিকে তাকিয়ে দেখছি গ্রামের কোনো মহিলা নেই আমার পাশে, আমি একাই।
কারণ আমি খেয়ালই করিনি যে আমার পিছনে কে আছে না আছে, এটা আমার মাথায় তখন নেই। যখন গিয়ে কথা বলছি, ওনাকে বললাম যে আপনি কথা দিয়ে কথা রাখলেন না, আপনি তো বললেন যে আমাদের সঙ্গে হুম। কথা বলবো, যেহেতু আপনি মহিলা মুখ্যমন্ত্রী আমরা সাহস নিয়ে ওই জন্যই আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি কেন কথা বললেন না, চলে আসলেন, কিছু কথা আছে শুনে যান দিদি। তখন বললো যা কথা বলার আমার সব বলা হয়ে গেছে, আপনি যান, আপনি সব বুঝে গেছেন। আমি বললাম না, আপনার তো উচিত আমাদের গ্রামের মহিলাদের কিছু কথা শোনার, আপনি চলে আসলেন। বলছে আপনি চুপ করুন, আমায় বলছে। তখন আমি বাধ্য হয়ে বলেছিলাম যে আপনি চুপ করুন, কারণ জনগণের ভোটে উনি উঠেছিলেন 2011-তে। তাহলে ওনার কর্তব্য কি ছিল, জনগণের কথা শোনা। তাহলে সেখানে উনি শোনেননি। তারপরে উনি বলে দিলেন এখানে সিপিএম এর রাজনীতি করছেন, কিন্তু তখন আমরা ভোটার পর্যন্ত হয়নি এবং রাজনীতি কি জিনিস বুঝতাম না। আমি আমাদের নতুন সরকারের কাছে একটাই দাবি করব, বাংলার অনেক মায়ের কোল খালি হয়েছে, আর যেন কোনো মায়ের কোল না খালি করা হয়। প্রত্যেকটা মেয়ে সুস্থ থাক, ভালো থাক। ধন্যবাদ দিদি, আমরা কথা বলে নিলাম টুম্পাদির সঙ্গে। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা, সত্যের সাথে সবার পাশে।